মনে হচ্ছিল যেন কবে এই ৮ দিন কাটবে এবং কবে আমি একটু বাহিরের আলো দেখতে পাবো। আমি এতটাই কষ্টের মধ্যে ছিলাম যে আমার ওই সময়ে একবারও মনে হয়নি যে এই ৮ দিন কাটার পরে আমি বরের সঙ্গে সময় কাটাতে পারবো। তখন তো শুধু আমার একটাই চাহিদা ছিল যে কবে আমি এই অন্ধকার ঘর থেকে বেরিয়ে একটু আলোর মুখটা দেখতে পাবো। কোনোরকমভাবে আমি যখন ওই ঘরে ৮ দিন কাটিয়ে ফেলি তখন কিন্তু একটিবারও বাড়ির লোক আমার খোঁজ খবর নেয়নি। তাদের তো যেন কোনো কিছুই যায় আসেনি যে আমি এই অন্ধকার ঘরের ভিতরে কেমন করে ছিলাম। শুধুমাত্র ওই কাজের মাসি আমাকে সময় মতো খাবার দিত এবং আমার কিছু ওষুধের প্রয়োজন হলে ওষুধ দিয়ে চলে যেত। এদিকে যখনই আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠতাম তখন ওই ঘরে অদ্ভুত রকমের জিনিসপাতি রাখা থাকতো। কোনো দিন পূজার থালা, কোনো দিন সিঁদুর বা জড়িবুটি এইসব রাখা থাকতো। আমি তো এখান থেকে পালিয়ে বাবার বাড়িতে চলে যেতাম কবেই, কিন্তু শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে এই শর্তগুলো মেনে নিয়েছিলাম। কারণ আমি যদি আবার এখান থেকে বাবার বাড়ি ফিরে যেতাম তাহলে সমাজের লোক আমার বাবাকে কতই না ছোট করতো। আমার পরিবারের মান সম্মান খারাপ হবে এটা ভেবেই আমি সব কিছু সহ্য করেছিলাম। ৮ দিন কেটে যাওয়ার পর ভেবেছিলাম এবার হয়তো বরের ভালোবাসা আমার কপালে জুটবে, কিন্তু আমার বরের কি একবারও মনে হয়নি যে একবার আমার কাছে এসে জিজ্ঞেস করবে যে আমি এই ঘরে কেমন আছি। এই অন্ধকার ঘরে থেকে আমি তো শুধু একটি কথাই ভাবতাম যে বাবার বাড়িতে কত আদর যত্নে আমি থাকতাম, আর আজ আমার সঙ্গে এত খারাপ হবে আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক, ওই সব কথা ভুলে যখন ৮ দিন পরে শাশুড়ি নিজে থেকে অন্ধকার ঘর থেকে আমাকে বের করেছিল, সেদিন আমার ঘর থেকে বের হওয়া মাত্রই শাশুড়ি আমার গলায় একটা ফুলের মালা দিয়ে বলেছিল, একটা শুভ সংবাদ আছে, তুমি মা হতে চলেছ। শাশুড়ির কথা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। কারণ এটা কি করে সম্ভব হতে পারে? আমি তো এই কাজের মাসির ঘরে একাই থাকতাম, এই ঘরে তো কেউ আসেনি, আমি সারাক্ষণই ঘরে একাই ছিলাম। তাহলে আমি কি করে গর্ভবতী হতে পারি? ওই ঘরে তো শুধুমাত্র কাজের মাসি ছাড়া আর কেউ আসেনি। তাহলে আমার শাশুড়ি কেন বলেছিল যে আমি নাকি মা হতে চলেছি? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে তারা আমার সঙ্গে কি করতে চাইছিল। তারপর আমাকে যখন ঘর থেকে বের করে বাইরের ঘরে নিয়ে যাওয়া হলো, তখন দেখলাম বাড়িতে বেশ কিছু লোকজন ছিল এবং তারা নাকি আমার শ্বশুর ও শাশুড়ির আত্মীয়রা ছিল। তারপর ঘরে একটুখানি ভিতরে গিয়ে দেখলাম আমার বর বিয়ের পোশাক পরে সেজেগুজে বসেছিল এবং তার পাশে একটি মহিলাও বসেছিল, কিন্তু তার মুখটা ঘোমটা দিয়ে ঢাকা ছিল। তখন শাশুড়ি আমাকে ধরে নিয়ে গিয়ে বরের আরেক পাশে বসিয়ে দিয়েছিল। আমি তো চুপচাপ বসে সব কিছু দেখছিলাম। ওদিকে আমার বরের পাশে যে মহিলাটি বসেছিল তাকে দেখে তো আমার ভীষণ রাগ হচ্ছিল, কারণ ওই মহিলাটি কেন আমার বরের পাশে বসেছিল। তারপর শাশুড়ি যখন আমার বরের পাশে বসে থাকা মহিলাটির মুখে ঘোমটা তুলে দিল, তখন ওই মহিলাকে দেখে আমার মাথা পুরো ঘুরে উঠল। কারণ ওই মহিলাটি আর কেউ নয়, এই বাড়ির কাজের মাসি ছিল। কিন্তু এই কাজের মাসি কেন আমার বরের পাশে বসেছিল? ওই সময় আমার 2 বৌদি ও আমাকে বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাজির হয়েছিল। তারপর আমি যখন শাশুড়িকে জিজ্ঞেস করলাম কাজের মাসি কেন আমার বরের পাশে বসে আছে, তখন আমার শাশুড়ি যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। কারণ ওই মেয়েটি কাজের মাসি ছিল না, ওই মেয়েটি তো আমার বরের প্রথম স্ত্রী ছিল। তাহলে আমার শ্বশুরবাড়ির লোকজন কেন জেনে শুনে বরের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে দিয়েছে? সত্যিটা জানার পরে আমি তো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম। কারণ একটা মানুষ কিভাবে নিজের সুবিধার জন্য অন্য মানুষকে ঠকাতে পারে, আগুনের মুখে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার কুমারী পূজা করার জন্য তাদের ছেলে অমিতের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে দিয়েছিল এবং এই পুজো করার পরে নাকি অমিতের প্রথম স্ত্রী গর্ভবতী হয়ে যাবে। অমিতের প্রথম স্ত্রী গত 5 বছর থেকে মা হতে পারেনি, তাই তাদের বাড়ির বউ যাতে গর্ভবতী হতে পারে তার জন্য তারা একটা সাধু বাবার কথা শুনে আমার মতো একজন কুমারী মেয়ের সঙ্গে নিজের ছেলের দ্বিতীয় বিয়ে দিয়েছিল। তাদের পুজোটা সম্পন্ন করেছিল এবং প্রত্যেক দিন রাতে নাকি ওই সাধু বাবা আমার ঘুমিয়ে যাওয়ার পরে
আমার সঙ্গে পূজা অর্চনা করত এবং পরপর ৮ দিন নাকি আমার সঙ্গে পূজা অর্চনা করলে অমিতের প্রথম স্ত্রী গর্ভবতী হবে। এই বলে ওই ভণ্ড সাধু বাবা আমার শ্বশুরবাড়ির লোকদের কাছে অনেক টাকা পয়সাও নিয়েছিল। সেদিন সব কথা খোলসা হওয়ার পরে আমার বৌদিরা অমিতের বাবা মাকে অনেক কথা শুনিয়েছিল এবং আমার বৌদিরা অমিতের বাবা মাকে হুমকি দিয়ে বলেছিল থানায় গিয়ে নাকি তাদের নামে রিপোর্ট করাবে। ওই সময় আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। আমার মনে এতটাই আঘাত লেগেছিল যে কিছু বলার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না। একে তো তারা আমাকে ৮ দিন ওই অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিল, তার উপর ওই ঘর থেকে বেরিয়ে আসার পরে আমি যা দেখেছিলাম শুনেছিলাম তাতে আমার আর কোনো কিছু সহ্য করার ক্ষমতা ছিল না এবং তর্ক করার মতো ক্ষমতা ছিল না। তারপর বৌদিরা আমাকে বাড়ি নিয়ে এসে বাবা ও দাদাদের সব কিছু সত্যি কথা বলে দেয়। আমার বাবা মায়ের তো কান্নাকাটি করে একাকার অবস্থা হয়েছিল। ঘটনার ২ দিন পরে আমাদের বাড়িতে পুলিশ এসেছিল এটা বলার জন্য যে তারা ওই ডাকাতদের ধরে নিয়েছে। সেদিন আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আমাদের বাড়িতে যখন পুলিশ এসেছিল তখন আমার জেঠু জানি না কেন চোরের মতো চুপচাপ পেছনের দরজা দিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল। আমার জেঠু তো সব ব্যাপারে আমার বাবার সঙ্গে থাকে, তাহলে সেদিন পুলিশ থেকে কেন আমার জেঠু লুকিয়ে বাড়ির বাইরে দিয়ে বেরিয়ে গিয়েছিল? আমাদের বাড়িতে সবাই এই জিনিসটা লক্ষ্য করেছিল এবং আমার বাবার মনেও সন্দেহ হয়েছিল যে জেঠু কেন পুলিশ দেখে বাড়ি থেকে চোরের মতো লুকিয়ে বেরিয়ে গিয়েছিল। তারপর আমার দাদারাও যখন বাবাকে বলেছিল যে তুমি জেঠুকে জিজ্ঞেস করবে যে বাড়িতে পুলিশ ঢোকার সময় কেন সে চোরের মতো বাড়ির পিছন দিকের দরজা দিয়ে বেরিয়েছিল। তারপর সেদিন রাত্রিবেলা আমার বাবা জেঠুকে বাড়িতে ডেকে জিজ্ঞেস করেছিল যে সত্যি কথাটা কি, এবং বাবা আমার জেঠুকে ভয় দেখিয়েছিল যে সে যদি সত্যি কথা না বলে তাহলে আমার বাবা কিন্তু আবার পুলিশকে ডাকবে। তখন আমার জেঠু সব কিছু সত্যি কথা বলেছিল যে আমার সঙ্গে যা কিছু হয়েছে সব কিছুর পেছনে আমার জেঠুর হাত। আমার জেঠু সব কিছু জানতো আমার শ্বশুরবাড়ির লোকদের ব্যাপারে। তারপরে উনি সব কিছু জেনে শুনে আমার বিয়ে ওই বাড়িতে দিয়েছিল এবং আমার বাবা মাকে মিথ্যে কথা বলেছিল যে ছেলেটা খুব ভালো। আমার বিয়ের সব দায়িত্ব বাবা জেঠুর ঘাড়ে দিয়েছিল, তাই সব কিছু দেখাশোনা আমার জেঠু করেছিল এবং জেঠুর কথায় বিশ্বাস করে আমার বাবা অমিতের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। এমনকি বিয়ের আগের দিন রাত্রেবেলা আমাদের বাড়িতে যে ডাকাতি হয়েছিল সেই ডাকাতি আমার জেঠু ও আমার শ্বশুরবাড়ির লোকেরা মিলে করিয়েছিল। আমার জেঠু চেয়েছিল যাতে আমার জীবনটা নষ্ট হয়ে যায় এবং কোনো ছেলে যাতে আমাকে বিয়ে না করতে পারে, এবং আমার জেঠুর মনের ইচ্ছাটাই পূরণ হয়েছিল। আমার বাবা যখন রেগে গিয়ে জেঠুর কলার ধরে জিজ্ঞেস করেছিল তুমি কেন আমার মেয়ের জীবনটাকে নষ্ট করলে, তখন জেঠু আমার বাবাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। আসলে জেঠু চেয়েছিল আমার বিয়ে যাতে জেঠুর বড় ছেলের সঙ্গে হয়, কিন্তু আমার বাবা এই সম্বন্ধেতে রাজি ছিল না এবং এই রাগটা আমার জেঠুর মনের মধ্যে ছিল। উনি ভেবেছিলেন আমি যখন এই বিয়েটা ভেঙে দেব তখন হয়তো আমার বাবা বাধ্য হয়ে আমার বিয়ে জেঠুর ছেলের সঙ্গে আবার দিবে, কারণ বিয়ের মণ্ডপ থেকে যখন কোনো মেয়ের বিয়ে ভেঙে যায় তখন কিন্তু ওই মেয়েটাকে সমাজের লোকেরা কলঙ্কিনী বলে মনে করে এবং ওই মেয়েটার কোনো দোষ থাক বা না থাক তা সত্ত্বেও ওই মেয়েকে কেউ নিজের বাড়ির বউ করতে চায় না। জেঠু ভেবেছিল বাবা ওই সময় বাধ্য হয়ে আমার বিয়ের জেঠুর ছেলের সঙ্গে দিবে, কিন্তু উনি ভাবতে পারেনি যে অমিতের বাবা মায়ের একটা আলাদা প্ল্যান ছিল। তাই তারা সুযোগে একটা শর্ত দিয়ে আমাকে বউ করে নিয়ে যায়, কিন্তু আমার জেঠু জানতো না যে এত কিছু হওয়ার পরে তারা আমাকে বউ করে নিয়ে যাবে। জেঠু তো এটা জানতো না যে তারা আমাকে নিয়ে গিয়ে কুমারী পূজা করাবে, কারণ অমিতের বাবা ও মা জেঠুকে বলেনি যে তারা আমাকে বিয়ে করে নিয়ে যাবে কুমারী পূজা করার জন্য। তারা তো জেঠুকে বোকা বানিয়েছিল এবং জেঠুর যেটা প্ল্যান ছিল সেই প্ল্যানে তারা জল ঢেলে দিয়েছিল। জেঠু তো ভেবেছিল তারা আমার সঙ্গে বিয়েটা যখন ভেঙে চলে যাবে তারপর আমাকে জেঠু নিজের ছেলের বৌমা করে বাড়ি নিয়ে যাবে, কিন্তু সব কিছুই উল্টো হয়েছিল আমার জেঠুর সঙ্গে এবং ওই সময় জেঠু আমার বাবাকে কোনো কিছু সত্যি কথা বলতে পারেনি, কারণ জেঠুর মধ্যে অতটা সাহস ছিল না।
জেঠুর সব কথা শোনার পরে আমরা তো কেউ বিশ্বাস করতে পারছিলাম না যে জেঠু আমাদের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে। তারপর আমার বাবা জেঠুর সঙ্গে সব সম্পর্ক ভেঙে দিয়েছিল এবং জেঠুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেদিন পর থেকে জেঠুর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না। বাবা চাইলে পুলিশ ডেকে জেঠুকে জেলে ভরে দিতে পারত, কিন্তু তার থেকে বড় শাস্তি আমার বাবা জেঠুকে দিয়েছিল। জেঠুর সঙ্গে কোনো রকম সম্পর্ক না রেখে ওই ঘটনাটা হওয়ার 6 মাস পরে বাবা আমার দ্বিতীয় বিয়ে দিয়েছিল। যদিও আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বাবা মায়ের কথা আমি এড়াতে পারিনি। বিয়ের পরে কিন্তু আমি বেশ ভালোই ছিলাম। আমার বর আমাকে যথেষ্টই ভালোবাসতো। আমার দ্বিতীয় বিয়ে বাবা নিজে দেখাশোনা করে দিয়েছিল। পরে শুনেছিলাম যে অমিতের বউ নাকি অমিতকে ছেড়ে চলে গেছে। ওই ভণ্ড বাবার কথা শুনে তারা ভেবেছিল অমিতের বউ গর্ভবতী হয়ে যাবে, কিন্তু ওই ভণ্ড বাবার সব কথাই মিথ্যে ছিল এবং সাধু বাবা তো একটা ভণ্ড বাবা ছিল। ওই সাধু বাবা অমিতের ফ্যামিলিকে বোকা বানিয়েছিল। পূজা অর্চনার নাম করে অমিতের ফ্যামিলির কাছ থেকে অনেক টাকা নিয়েছিল। পরে সাধু বাবাকে তারা খুঁজে পায়নি, কারণ ভণ্ড বাবা অমিতের ফ্যামিলি থেকে বোকা বানিয়ে অনেক দূরে পালিয়ে গিয়েছিল। আমার সঙ্গে যা হয়েছিল আমি তার সব কিছু ভুলে গেছি, কারণ বাবা যেখানে আমার দ্বিতীয় বিয়ে দিয়েছে তারা ভীষণ ভালো লোক এবং আমার বর আমাকে ভীষণ ভালোবাসে। বিয়ের আগে কিন্তু আমার হবু বরকে আমার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাই বলেছিলাম। তারপরেও আমার হবু বর আমাকে বিয়ে করতে রাজি ছিল। আমার তো এখন একটা পুত্র সন্তানও আছে। ওই ঘটনাটা হতে বেশ কয়েক বছর হয়ে গেছে। আমরা আজও জেঠুর সঙ্গে সম্পর্ক ঠিক করিনি, কারণ উনি আমাদের সঙ্গে অনেক বড় অন্যায় করেছিলেন। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।